ক্লাস 10 ফিজিওলজিক্যাল ফিডব্যাক মেকানিজম সম্পর্কে তোমাদের একটু ডিটেইলে বলি। এর আগের টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদের হরমোনের ফিজিওলজিক্যাল ফিডব্যাক মেকানিজম সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম মাত্র। আজকে আর একটু ডিটেইলে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। শরীরের ভেতরে ঘটা অজস্র ফিজিওলজিক্যাল প্রসেস, মলিকিউলার মেকানিজম এই ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের কাজটা সম্পন্ন করে। আমাদের অ্যাটলিস্ট নিজেদের অ্যাসিওর হওয়া উচিত যে আমরা ফিডব্যাক মেকানিজমটা বুঝি, তাই না? কি এই ফিডব্যাক মেকানিজম? এই ফিডব্যাক কথাটার অর্থ কী? কোনো একটা সিস্টেমের মধ্যে তো কখনো আমরা ইনপুট দিই, তাই না? আমরা যখন কোনো ইনপুট দিই সেই সিস্টেমটা একটা আউটপুট দেয়। এবার সেই আউটপুটটা মনে করো কোনো একটা সেন্সার কিছু একটা সেন্স করলো, করে সেই সিস্টেমকেই আবার ও একটা ইনফরমেশান দেবে যে ঠিক মতন ফাংশনিংটা হচ্ছে কি হচ্ছে না। এই ধরনেরই একটা আইডিয়া রাখতে পারো ফিডব্যাক মেকানিজম সম্পর্কে। আমরা আবার আজকে এক্সাম্পল দিয়ে দেখেছিলাম আমরা যে ফিডব্যাক মেকানিজম দু ধরনের হয়, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভকে অনেক সময় ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলতে পারে যে মেবি পজিটিভ হচ্ছে গুড আর নেগেটিভ ব্যাড। তা নয় কিন্তু, তাই না? তাহলে কি আমরা দেখেছিলাম, পজিটিভ হচ্ছে সেই প্রক্রিয়াটা, সেই প্রসেসটা যখন এই প্রসেসের রেজাল্ট হিসেবে একটা প্রোডাক্ট তৈরি হবে এবং সেই প্রোডাক্টটা আরও অন্য একটা প্রোডাক্ট তৈরি করতে পারবে। তার মানে প্রোডাকশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হবে। আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে দেখলাম আমরা যে এই প্রোডাক্টের ব্লাডে, রক্তে লেভেলটা খুব বেড়ে যাওয়ায় একটা কন্ট্রোল মেকানিজমের দরকার হবে, যে মেকানিজমটা এই প্রোডাক্টেরই প্রোডাকশনটাকে ইনহিবিট করবে, অর্থাৎ এই প্রোডাক্টের উৎপাদন প্রক্রিয়াটাকে কমিয়ে দেবে, এই প্রোডাক্টের পরিমাণটাকে, অ্যামাউন্টটাকে রিডিউস করে দেবে। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে প্রোডাক্টের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে প্রোডাক্টের অ্যামাউন্ট কমে যাচ্ছে। এই তো আমরা দেখেছিলাম পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের পার্থক্য। এবং এই প্রোডাক্ট বলতে ধরে নাও আমি হরমোনের কথা বলছি। এবার এই নেগেটিভ ফিডব্যাক কথাটা যখন আসছে তখন তোমরা নিজেদেরকে হোমিওস্ট্যাসিস বলে একটি টার্ম আছে, সেই টার্মটার সঙ্গে নিজেদেরকে পরিচিত করিয়ে নিতে পারো। হায়ার ক্লাসে লাগবেই হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস কথাটা যেমন লিখতে সিম্পল, অর্থটাও ততখানি সিম্পল। হোমিওস্ট্যাসিস হচ্ছে একটা সাম্যাবস্থা, বডির একটা, শরীরের একটা সাম্যাবস্থা, যাতে সেটা আউট অফ ব্যালেন্স না হয়ে যায়। মানে আউট অফ ব্যালেন্সের একটা ঠিক বিপরীত শব্দ সাম্যাবস্থা। শরীরে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ থাকে, সেগুলোর মাত্রা সবসময় কিন্তু ওঠানামা করে, তাই না? এবার সেই ওঠানামা মাত্রা দিয়ে যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, শরীরের কোনো অসুবিধা না হয়ে যায়, সেই জন্য একটা বডির একটা ব্যালেন্স, একটা সিচুয়েশনের দরকার হয়। সেই সাম্যাবস্থাটার নামই হচ্ছে হোমিওস্ট্যাসিস। এবং এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এই প্রসেসটাতেই কিন্তু সাহায্য করে। নেগেটিভ ফিজিওলজিক্যাল যে ফিডব্যাক মেকানিজমের কেন প্রয়োজন হয় যখন বডির হোমিওস্ট্যাসিস প্রয়োজন হয়। আমরা থাইরয়েড হরমোনের একটা উদাহরণ নিয়েছিলাম আগের ভিডিওতে, আগের টিউটোরিয়ালে। সেই থাইরয়েড হরমোনের উদাহরণে আমরা দেখেছিলাম কিভাবে থাইরয়েড হরমোন নিজের নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে হোমিওস্ট্যাসিস বজায় রাখে। ওকে, আচ্ছা, হোমিওস্ট্যাসিসটা আমি তোমাদের আরেকটু ডিটেলে বলি, দেখো ভালো লাগতে পারে। আমাদের শরীরের ভেতর তো অনেক রকমের ভ্যারিয়েবলস থাকে, তাই না? যেমন ধরো হার্ট রেট, রেসপিরেটরি রেট, তারপর ব্লাড পিএইচ, বডি টেম্পারেচার, ইভেন জানো বিভিন্ন ধরনের সিক্রেশন। যেমন ধরো অগ্নাশয় রসের এক্সাম্পলটা যেহেতু আমি আগের ক্লাসে বলেছিলাম, সেই জন্য প্যানক্রিয়েটিক এনজাইমেটিক যে সিক্রেশনগুলো থাকে, অগ্নাশয় রস থেকে যে সিক্রেশন হয়, সেই ক্ষরণ প্যানক্রিয়েটিক সিক্রেশনের কথা বলছি, প্যানক্রিয়েটিক জুস সিক্রেশনের কথা বলছি।
তাহলে এগুলো ভ্যারিয়েবল, এই হার্ট রেট, রেসপিরেটরি রেট, শ্বসন হার, রক্তে পিএইচের মাত্রা, তারপর বডি টেম্পারেচার, দেহের তাপমাত্রা, প্যানক্রিয়াটিক জুসের ক্ষরণের পরিমাণ, এগুলো কিন্তু ভ্যারিয়েবল। কেন? দেখো একটা উদাহরণ দিয়ে বোঝায়। এদের ভ্যালুগুলো কিন্তু সব সময় কনস্ট্যান্ট হয় না, এগুলো ডাইনামিক, চেঞ্জ হতে থাকবে। যেমন তোমাকে আমি বললাম যে একটা জায়গায় বসো এবং বসে তোমার হার্ট রেটটা মেজার করো, যেরকম আমরা রেডিয়াল আর্টারিতে করি, তাই না? আমরা এইখানে রেডিয়াল আর্টারিতে আমরা পালস অনুভব করে আমরা যে হার্ট রেট মেজার করি, সেটা দেখো তোমাকে বলা হলো তুমি এক জায়গায় বসে, চুপ করে বসে, কিছু না করে, দৌড়দৌড়ি লাফঝাপ উত্তেজিত না হয়ে এক জায়গায় শান্ত হয়ে বসে তুমি তোমার হার্ট রেটটা বা পালস রেটটা মেজার করো। সাধারণত একটা ধারণা আমাদের মনে আসতে পারে, তাহলে তো আমাদের একটা কনস্ট্যান্ট, একটা ফিক্সড একটা ভ্যালু পাওয়া উচিত, কারণ আমি চুপ করে বসে আছি। কিন্তু না, দেখা যায় যে তুমি এরকম একটা ভ্যালু পাচ্ছ। ধরো আমি এই ওয়াই অ্যাক্সিসে হার্ট রেটগুলো লিখেছি, কখনো 56, 57 কি 60, 70, 88, 90 এরকম পরপর। আর এদিকে ধরো তুমি মিনিটে যাচ্ছ, 0.5, হাফ মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, এরকম ইচ্ছে মতো। জাস্ট একটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখেছি। এবার দেখা গেল যে তুমি একটা ফিক্স তো পাচ্ছই না, ফিক্স তো ফ্ল্যাট লাইন তো খুবই খারাপ না, ফ্ল্যাট মানে তো ডেড। তো দেখা গেল যে তুমি এরকম একটা এরকম পাচ্ছ, মানে আপস অ্যান্ড ডাউনস পাচ্ছ তুমি। এবার তার মানে কি? তার মানে এটা ডাইনামিক, চেঞ্জিং। ঠিক সেই রকম হার্ট রেট যেরকম চেঞ্জিং হতে থাকে, সেরকম রেসপিরেটরি রেট, ব্লাড পিএইচের মাত্রা, বডি টেম্পারেচার, এগুলো কিন্তু ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হতে থাকে। তাহলে এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি যে এই যে চেঞ্জিং ভ্যালুগুলো বা এই যে ডাইনামিক এর মানগুলো চেঞ্জ হতে থাকে, এইরকম আরও অন্যান্য শরীরের মধ্যে থাকা প্রোডাক্টগুলো চেঞ্জ হতে হতে যদি অ্যাকিউমুলেশনটা ব্লাডের মধ্যে এরকম হয়, শরীরের মধ্যে হয়তো কোনো একটা হরমোনের মাত্রা, প্রোটিনের মাত্রা বা ফ্যাটের মাত্রা এত বেশি পরিমাণে হয়ে গেল রক্তে, তার লেভেলটা, সেই জন্য ব্লাড যখন গিয়ে সেলের ভেতর গিয়ে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে অবস্থিত যে কোষের ভেতর পৌঁছবে এবং সেখানে অক্সিজেন সাপ্লাই করবে বা প্রয়োজনীয় এনজাইম, ওষুধ, সেগুলো যখন ফুড, তাই না, যখন খাদ্য, এই সমস্ত কিছু সাপ্লাই করবে কোষগুলোর ভেতর, রক্ত কিন্তু সেই কাজটা ঠিক করে করতে পারবে না যদি শরীরের ভেতরে অবস্থিত বিভিন্ন প্রোডাক্টগুলোর অ্যাকিউমুলেশন হয়। তাহলে তখন এর আগে যে আমি তোমাদের বোঝাচ্ছিলাম, তখনই আমাদের কি দরকার হবে? তখনই আমাদের হোমিওস্ট্যাসিসের দরকার হবে, অর্থাৎ পার্টিকুলারলি সেই প্রোডাক্টটা রক্তে যাতে আর উৎপন্ন না হয়, যেটা বেশি জমে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের প্রয়োজন হবে, যাতে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সেই প্রোডাক্টটাকে ইনহিবিট করে যে আর তোমার উৎপন্ন হবার প্রয়োজন নেই বা সেই প্রোডাক্টের উৎপাদনকে বাধা দেয়। তাহলে এই হলো হোমিওস্ট্যাসিস বা সাম্যাবস্থা এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের সঙ্গে সম্পর্ক। এবার হরমোনের পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন আমরা একটা উদাহরণ দিয়েই বোঝার চেষ্টা করি। প্রথমে ড্র করেছি আমি হাইপোথ্যালামাস, মস্তিষ্কে অবস্থিত হাইপোথ্যালামাস, যার সঙ্গে সরাসরি কথা বলে পিটুইটারি গ্ল্যান্ড, তার ঠিক নিচে অবস্থিত হাইপোথ্যালামাস। তো তোমরা জানো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে অ্যানাটমিক্যাল পজিশন অনুসারে এবং ফাংশন অনুসারে কিন্তু হাইপোথ্যালামাস সবার উপরে। তার মানে আমরা হরমোনাল গ্ল্যান্ডগুলোকে যদি পরপর ভাবি বা ড্র করি, তাহলে হাইপোথ্যালামাস সবার উপরে, কাজের দিক থেকেও সবার উপরে, কারণ হাইপোথ্যালামাস সবার সিক্রেশনগুলো নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, আমরা যে এক্সাম্পলটা দেখতে চলেছি, এই এক্সাম্পলটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, আই মিন স্ত্রী দেহে জনন অঙ্গ, জননের সহায়ককারী অঙ্গ যেটা আছে, ডিম্বাশয় বা ওভারির এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, তাহলে এটা তো ডাউন, অনেক নিচে অবস্থিত ফিজিওলজিক্যাল অবস্থান অনুসারে আমি ড্র করেছি একটু সাইড ওয়াইজ, দেখো জায়গার জন্য। তাহলে এবার আমরা যে হরমোনগুলোকে নিয়ে কথা বলবো, সেই হরমোনগুলোর নাম আমি লিখছি পরপর, যেমন ইস্ট্রোজেন। তাহলে আমরা দেখব কিভাবে পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ন্ত্রিত হয়। তাহলে ইস্ট্রোজেন কি করে, কাজ তোমাদের অজানা নেই, বইতে ডিটেইলে আছে, পড়বে। জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এই জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয় এবং এই রিলিজিং হরমোনের কথাটার অর্থ কী, এটা কিন্তু আমি তোমাদের বলেছি ক্লাসে ভালোভাবে, অন্য ভিডিও দেখে নেবে।
কেমন? আচ্ছা, জিএনআরএইচ এর পরে আমরা যার কথা বলবো সেটা হলো এলএইচ। এলএইচ হলো লিউটিনাইজিং হরমোন, এবং লিউটিনাইজিং হরমোন বললে লিউটিনাইজিং হরমোন যে হরমোনের প্রোডাকশনকে আরও বাড়ায় তার নাম হলো প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোন কোথায় পাওয়া যায়? প্রোজেস্টেরন হরমোন এই ওভারির ভেতরে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলগুলো যখন ওভিউলেট করবে, ডিম্বাণু নিঃসরণ হয়ে যাবে, তখন প্রোজেস্টেরন হরমোন সেই পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হবে। এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলগুলো মানে এর ভেতরের যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলগুলো যখন ডিম্বাণু বাইরে বের করে দেবে তখন সেগুলো পিত গ্রন্থিতে পরিণত হয়ে যাবে। সেই পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হবে। এর তো প্লাসেন্টা নয়, প্লাসেন্টা এবং ভ্রূণের বৃদ্ধিতে, ভ্রূণের পুষ্টিতে যার ভূমিকা গুরুত্বপূর্ণ সে হলো প্রোজেস্টেরন। আচ্ছা, তাহলে এই হরমোনগুলো নাম আমি বলে দিলাম, এরপরে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। চলো এবার দেখা যাক কীভাবে এই হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ডিম্বাশয়ের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কন্ট্রোল হচ্ছে। ইস্ট্রোজেন হরমোনকে দিয়ে শুরু করছে। যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলতে থাকে, মোর স্পেসিফিক্যালি ওভিউলেশনের জাস্ট আগে ওভারির মধ্যে খুব অল্প পরিমাণে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়, সিক্রেট হয়। ওকে, এবার এই ইস্ট্রোজেন হরমোনের অ্যামাউন্টটা খুব অল্প, কিন্তু জাস্ট এনাফ যে গিয়ে হাইপোথ্যালামাসকে ট্রিগার করবে হরমোন রিলিজ করার জন্য। কোন হরমোন? জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, যেটা ইনটার্ন আবার পিটুইটারিকে ট্রিগার করবে এলএইচ রিলিজ করার জন্য, লিউটিনাইজিং হরমোন। তাহলে দেখো, ইস্ট্রোজেন হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, এই তিনজনের কিন্তু উল্লেখ আমরা পেয়ে গেলাম। তাহলে ওভারির যে ইস্ট্রোজেন হরমোন সেটা হাইপোথ্যালামাসকে সিগন্যাল দিচ্ছে, ট্রিগার করছে জিএনআরএইচ হরমোন রিলিজ করার জন্য। যেই হাইপোথ্যালামাস জিএনআরএইচ রিলিজ করলো, পিটুইটারিতে সেটা এলো এবং পিটুইটারিকে এলএইচ রিলিজ করতে বলল। এবার ডেফিনেটলি এই এলএইচটা ব্লাড হয়ে আবার ওভারিতে আসবে, যেটা আরও বেশি করে ইস্ট্রোজেন ক্ষরণ করবে। খুব সিম্পল। তাহলে দেখো, আমরা তিনটে পাথওয়ে পেলাম আমরা, যেই পাথওয়েগুলো, এবং তোমরা আশা করি গেস করতে পারছো, এতক্ষণে রিলেট করতে পারছো যে প্রোডাক্টের অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে, যেটা আমি টিউটোরিয়ালের শুরুতেই বললাম। তাহলে কি হচ্ছে? অবশ্যই আমরা একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, এখানে আমরা আরেকটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, এখানেও আমরা বলতে পারি এটাও একটা পজিটিভ ফিডব্যাক। তিনটে আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। ভেরি ক্লিয়ার আশা করি। আরেকবার বলে দিই, সাম আপ করে দিই। তাহলে ওভারির যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়েছিল ওভিউলেশনের আগে, সেই ইস্ট্রোজেন হরমোন হাইপোথ্যালামাসকে ট্রিগার করলো জিএনআরএইচ সিক্রেট করার জন্য। জিএনআরএইচ সিক্রেটেড হলো, পিটুইটারিতে এলো এবং পিটুইটারি থেকে এলএইচ সিক্রেটেড হলো। এলএইচ ইন্টার্ন ব্লাডে ডাউন টু ওভারিতে চলে এলো এবং ওভারি থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করলো। তাহলে আমরা পজিটিভ, সব জায়গায় আমি আর লিখছি না, ফিডব্যাক মেকানিজম পেলাম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম খুব ভালো করে বুঝলাম। শিওর? ফাইন। আচ্ছা, তাহলে এবার আমি একটু শব্দ ছকের মাধ্যমে লিখে দিচ্ছি তোমাদের। সিম্পলভাবে দেখো, ইস্ট্রোজেন হরমোন হাইপোথ্যালামাসে গিয়ে জিএনআরএইচের হরমোনের প্রোডাকশন বাড়াচ্ছে, তাহলে বেশি ইস্ট্রোজেন, বেশি জিএনআরএইচ, বেশি এলএইচ, তাই তো? এবার যখনই ব্লাডে এই এলএইচের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই এলএইচের ইনক্রিজড লেভেলটার জন্যই আর একটা হরমোন ফিল্ডে নেমে পড়ছে বলতে পারো, মানে কাজ করতে শুরু করছে, এবং সে হলো প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোন সেন্স করছে যে এলএইচের লেভেলটা অনেক বেড়ে গিয়েছে, এবং প্রোজেস্টেরন হরমোন তো প্লাসেন্টার জন্য, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির জন্য। তাহলে এবার এই প্রোজেস্টেরন হরমোন ট্রিগার করবে সিগন্যাল হাইপোথ্যালামাসকে যে আর ইস্ট্রোজেনের প্রয়োজন নেই, আর জিএনআরএইচের প্রয়োজন নেই, আর এলএইচের প্রয়োজন নেই। তাহলে এবার আমি ব্লু দিয়ে করছি, পাশাপাশি দেখো এই যে এলএইচ হরমোন চলে এলো ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণের জন্য ওভারিতে, এই এলএইচ হরমোন এবার
ট্রিগার করছে পাশাপাশি হাইপোথ্যালামাসকে, এবং তারপরে হাইপোথ্যালামাস পিটুইটারিকে, পাশাপাশি আরও আমি দিচ্ছি ব্লু দিয়ে দেখো, এবং তোমরা গেস করতে পারো, বলতে পারো তোমরা তাহলে এটা কী ধরনের মেকানিজম হবে। কি বলছে প্রজেস্টেরন? প্রজেস্টেরন এটাকে ইনহিবিট করতে বলছে, বাধা দিতে বলছে, তাই না? তাহলে যদি তোমরা বলো গেস করে যে এটা নেগেটিভ, তাহলে অ্যাবসলিউটলি ফাইন, কারেক্ট। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তাই না? কোনটা? ব্লু অ্যারোটা। অবভিয়াসলি এলএইচের লেভেল যখন বেড়ে গেল, এই বেড়ে যাওয়া লেভেল সেন্স করলো প্রজেস্টেরন তখন হাইপোথ্যালামাসকে ট্রিগার করলো যে নো মোর জিএনআরএইচ, অ্যাজ ওয়েল অ্যাজ পিটুইটারিকে ও সিগন্যাল পাঠালো হাইপোথ্যালামাস যে নো মোর এলএইচ। তাহলে এবার আমরা পেলাম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, বোঝা গেল? আমি আবারও বলছি, হোমিওস্ট্যাসিসের ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জরুরি, কারণ হোমিওস্ট্যাসিস মানে বডি যাতে কোনো কিছুই বডিতে খুব বেশি না হয়, খুব কম না হয়, বডিকে একটা ব্যালেন্সের সিচুয়েশানে রাখা। তাহলে এই নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে সেই বেড়ে যাওয়া প্রোডাক্টের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। কিভাবে? তার ক্ষরণটা ইনহিবিট হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে এই এক্সাম্পলটার মাধ্যমে কিন্তু তোমরা পজিটিভ নেগেটিভ হরমোনের দু ধরনের মেকানিজমই ভালো করে বুঝতে পারলে, আই গেস।